আহ্বান জানাচ্ছে, তারা হয়তো ভাবতেছে আয়ত্তের বাইরে, কারণ বাজারে আমি বলছি আর কি, এখন ডক্টর ইউনূস এতগুলি পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ভাবে, শুধু নোবেল পুরস্কার তো নয়, তিনি ম্যাগসেসে পুরস্কার থেকে শুরু করে আমেরিকান কংগ্রেসের গোল্ড মেডাল, প্রেসিডেন্ট মেডাল, তার পুরস্কারের তালিকা করতে গেলে এক জীবন পার হয়ে যাবে। রাইট। তো এইরকম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা লোক এই শূন্যস্থান পূরণ করেছেন। এখন তিনি যখন প্রধান উপদেষ্টা, আমাদের দেশে আপনি জানেন প্রধানমন্ত্রী যেমন তার মন্ত্রীদের নির্বাচন করেন, তিনি তার উপদেষ্টাদের নির্বাচন করবেন, এটা তার এখতিয়ার, তাই না? তো এখন কথা হচ্ছে, জাতির সেবা করার জন্য তিনি যাদেরকে যোগ্য মনে করছেন তাদের নিয়েছেন, তাতে আমাদের আপত্তি করার কিছু থাকতে পারে না। অ্যাজ অফ রাইট মানুষ কত কিছু আশা করতে পারে, সেটা বড় ব্যাপার নয়। তবে জাতির সেবা করার পর, এই যে আপনি ডয়েশে বেলে আপনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে, তার আগের কথা বাদ দিলাম, প্রথম আলোতে কাজ করেছেন, সরকারি চাকরি ছেড়েছেন আপনি, এখন আপনি দিকে নিউ ইয়র্কের ঠিকানা একটা প্রাইভেট পত্রিকায় গিয়ে কাজ করছেন। আমিও সেরকম নানা জায়গা থেকে দেশের সেবা করার যে সুযোগ আছে সেটা আমি ব্যবহার করব। মানে আমি যে জাতীয় সমাজ, যেটাকে অনুবাদ করতে না পারে আমাদের বাঙালিরা, মানে এটাকে সুশীল সমাজ বলে। আমাদের শিক্ষা দীক্ষার যে কত অন্যায় অবনয়ন হয়েছে, তার একটা প্রধান হচ্ছে লোকে সিভিল সোসাইটি অনুবাদ করতে পারে না, পলিটিক্যাল ইকোনমির অনুবাদ করতে পারে না, পলিটিক্যাল ইকোনমি অনুবাদ করে রাজনৈতিক অর্থনীতিহীন। তাতে বোঝা যায় সে নিজে যে আসলে দেউলিয়া, এটাই প্রমাণ করে। বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ প্রায় দেউলিয়া, কারণ সবাই দিকে অনুবাদ করে। তৃতীয় হচ্ছে প্রজাতন্ত্র। আমি তিনটা শব্দ, সস্তার তিন অবস্থা বলে না, আমাদের সুশীল সমাজ, রাজনৈতিক অর্থনীতি এবং নাগরিক তন্ত্র। আমাদের এক বন্ধু বলে এটার নাম হবে সর্বজনতন্ত্র, কারণ সর্বজন শব্দটা তার প্রিয়। আমি বলছি এই অবস্থায় কথা বলা খুব মুশকিল। আমার কাজ হলো একজন নাগরিক হিসেবে, আপনি উপদেষ্টা হলেন কি হলেন না বড় ব্যাপার নয়, আপনি আমাকে বলেন, আমি আমার কর্তব্য পালনে যেখানে যেখানে বিচ্যুত হয়েছি সেখানে সংশোধন করে দেন, সেটা করব। উপদেষ্টা হওয়াটা কোনো বড় ব্যাপার নয়। দেশে ভবিষ্যতে নির্বাচন হবে, আমি মনে করি যারা নির্বাচিত হয়ে আসবে, এখন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধান সংশোধনের জন্য আমাদের যেটা দরকার, আমাদের একটা গণপরিষদের নির্বাচন দরকার, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার, এবং সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান প্রণয়নের পর নিজেকে অবলুপ্ত করতে পারে, অথবা নিজে আরো কয়েক বছর সরকার পরিচালনার দায়িত্ব করতে পারে। একটা উদাহরণ দিই আপনাকে। স্যার আমাকে যদি 20টা সেকেন্ড সময় দেন। আমাদের এই অনুষ্ঠানটা আপনার চ্যানেল 24 সরাসরি সম্প্রচার করছিল, কিন্তু তাদের হচ্ছে এখন টপ অফ দেওয়ার জন্য ফিরে যেতে হবে, কিন্তু আমরা থাকছি আপনার সঙ্গে। স্যার আপনি উদাহরণটা দেন, তারপর আমি শেষ প্রশ্নটা করব। আচ্ছা, আমি উদাহরণটা দেই। এই যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার পাকিস্তান সরকার যেটা দিয়েছিল 1970-এ, লক্ষ্য করে 1954 সনে পাকিস্তানের পূর্ব পাকিস্তানে নির্বাচন হয়েছিল পৃথক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে, হিন্দু মুসলমান আলাদা ভোট দিত। 1970-এ প্রথম সম্মিলিত নির্বাচন হলো। সেই নির্বাচনে কি শর্ত দিয়েছিল? 120 দিনের মধ্যে সংবিধান প্রণয়ন করতে হবে, যদি না পারে তাহলে প্রেসিডেন্ট এটাকে বাতিল করে দেবেন। তারপরে তখন নির্বাচন যখন হলো, আওয়ামী লীগ যখন নিরঙ্কুশ বিজয় অর্জন করলেন, পাকিস্তানি গোয়েন্দাদের সমস্ত ভবিষ্যৎবাণীকে ব্যর্থ করে দিয়ে, তখন পাকিস্তান সরকার নানা রকমের নেগোসিয়েশন শুরু করলো, আমরা 6 দফা গ্রহণ করব না। কিন্তু তার আগে তারা কিন্তু কোনো আপত্তি করে নাই। লক্ষ্য করার বিষয়, 6 দফার ভিত্তিতে নির্বাচন হয়েছে, কিন্তু 120 দিনের মধ্যে যদি সংবিধান প্রণয়ন করতে না পারতো আওয়ামী লীগ ধরুন, তাহলে তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাতিল করে দিত। ওইটা ছিল নির্বাচন, ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন। কিন্তু তাহলে শেখ মুজিব কেন দাবি করলেন আমাকে এখনই পাকিস্তানের প্রধানমন্ত্রীর ক্ষমতা দিতে হবে? মানে যে আমি সেই জন্য বলছি, বর্তমানে আমাদের একটা দ্বিধা দেখা দিচ্ছে কবে নির্বাচন হবে। আসলে নির্বাচন হতে হবে, নির্বাচন না হলে বর্তমান সরকার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না। প্রশ্নটা হচ্ছে নির্বাচনটা কখন হবে, এটা আমরা এখনো জানি না। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কোন শর্তে হবে। এই নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সংবিধান প্রণয়ন করবেন। আপনি জানেন 1947 সনের ভারতীয় স্বাধীনতার পর ভারত 3 বছর নিয়েছিল, এত দক্ষ ভারত সরকার 3 বছর নিয়েছিল সংবিধান প্রণয়ন করতে, আর পাকিস্তান 9 বছর নিয়েছিল। কিন্তু 1972 সনে শেখ মুজিবের সরকার 1 বছরের মধ্যে এই সংবিধান প্রণয়ন করেন। কিন্তু দ্রুত করলে একটা কথা, জাস্টিস হারিড ইজ জাস্টিস বেরিড। অতি তাড়াতাড়ি সংবিধান প্রণয়ন করে তিনি তখন হাততালি দিয়েছিলেন, কিন্তু সংবিধানটা ছিল মারাত্মক ত্রুটিপূর্ণ। তারপরে যে এতগুলো সংশোধনী হলো, কিন্তু সেই মারাত্মক ত্রুটি দূরীভূত হয়নি। এই সংবিধানে শ্রমিকদের ধর্মঘটের অধিকার নাই, এই সংবিধানে বাক স্বাধীনতার উপর নানা রকমের 6 প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সংবিধান তো গণতান্ত্রিকই না, কাজে সংবিধানকে গণতান্ত্রিক করতে হবে। কিন্তু এটা করবে কে? অথরিটি। এই বর্তমান ইনসারেকশনারি সরকার যদি সংবিধানকে বাতিল ঘোষণা করতো, সামরিক সরকার যেমন করে, তাহলে এক কথা ছিল। যেহেতু তারা বাতিল করেননি, তারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, এখন তাদেরকে অবশ্যই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন দিতে হবে।
সেই নির্বাচন একটা পদ্ধতি আছে বাংলাদেশে তথাকথিত রেফারেন্ডাম দেওয়া, এটা কিন্তু মারাত্মক হবে। রেফারেন্ডাম অনেক দল মানবে না আমি যতটুকু বুঝতে পারি, বরঞ্চ হবে নির্বাচন দিয়ে। যে এখন যে আমার বন্ধুর কথা বললেন ডক্টর আলী রিয়াজ সাহেব, তার সাথে আমার দেখাও হয়েছে, আমাকে ডেকেছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য, আমি কথাও বলেছি। তো তাদেরকে আমি এই পরামর্শ দিয়েছি, সংবিধানটা হবে সংক্ষিপ্ত, সংবিধানে এত কথা থাকা না, এখানে অডিটর এন্ড কন্ট্রোলার জেনারেল, নির্বাচন কমিশনের গঠন, এত কথা সংবিধানে কোথাও থাকে না পৃথিবীতে। এখানে একটা অদ্ভুত ধরনের খিচুড়ি সংবিধান লিখেছে, লোকে প্রশংসা করে। ডক্টর কামাল হোসেন খুব বিরাট সংবিধান বিশেষজ্ঞ, এই সংবিধান বলে তো আমার মনে তো সংবিধান বিশেষজ্ঞ বলেই মনে হয় না আমার। এবং আনিসুজ্জামানের যে বাংলা, সেটা তো অত্যন্ত জগা খিচুড়ি বাংলা, ও তো বাংলা ভাষাও আয়ত্ত করেনি। এই কথাতে আমি আর যাচ্ছি না। বাংলাদেশে একটা সহজ বুদ্ধ ভাষায় জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটা জিনিস, আইনসভা, রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর প্রশাসন এবং বিচার বিভাগ, এই তিনটাই হচ্ছে সংবিধানের মূল অঙ্গ। আর এর প্রথমে থাকবে যে অধিকারগুলো জনগণ কখনোই আত্মসমর্পণ করবে না বা ছেড়ে দেবে না। এই তো সংবিধানের মোট 4টা ভাগ। প্রথম ভাগ হচ্ছে মৌলিক অধিকার, দ্বিতীয় ভাগ হচ্ছে সংবিধান অথবা গঠনতন্ত্র, যার মধ্যে আছে আইনসভার গঠন, মানে সেটা এককক্ষ হবে না দ্বিকক্ষ হবে, কথায় কথায় বললাম, সদস্য সংখ্যা 300 হবে না 400 হবে, এগুলি পুনর্বিবেচনার অবকাশ আছে যেহেতু এখন জনসংখ্যা বাড়ছে। তো আমি বলছি যে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীটা কে করবে? এটা করতে পারে একমাত্র গণপরিষদ। রাইট স্যার, গণপরিষদ সেই গণপরিষদের পরে আবারও নির্বাচন হতে পারে, কারণ বছরে 2বার নির্বাচন হতে পারে। গণপরিষদ যখন সংবিধান গঠন করে যাবে তখন ইট উইল ডিসলভ ইটসেলফ, মানে যারা সার্থকভাবে কনস্টিটিউশন তৈরি করবে তখন তারা আবার নির্বাচন দিয়ে আসবে। স্যার এখানে আমার শেষ প্রশ্ন, সকল বিবেচনাতেই তো বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, যাদের আসলে জনগণের ম্যান্ডেট জিজ্ঞেস করলে যারা বলে যে জুলাই গণ অভ্যুত্থানই তাদের ম্যান্ডেট, তাদের তো আসলে সংবিধানটা সংস্কার করার কথা না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যারা আসবে তারাই সংবিধান সংস্কার করবে, সেটা আপনিও বলছিলেন। এবং প্রয়োজনে না, এইটাই প্রয়োজন যে গণপরিষদে সেটিকে জানতে চেয়ে তারপরে সেটি করবে। সেই ক্ষেত্রে এই সরকার আসলে সংবিধান সংস্কারের দায়িত্বটা নিল কেন নিজের হাতে? এবং জিজ্ঞেস করলে তারা খুব ক্ষেপে যায় স্যার। তারা বলে তো জুলাইতে আন্দোলন কি হয়েছে এক স্বৈরাচারকে বাদ দিয়ে আরেক স্বৈরাচারকে আনার জন্য, তাহলে তো বিএনপিকে আনার জন্য আপনি পাগল হয়ে গেছেন, এগুলি কথাবার্তা শুনতে হয় স্যার। তারা এই সংস্কারে না না, আমি এই সমস্ত অনির্ধারিত কথা নিয়ে মন্তব্য করব না। আমি শুধু দুটো উদাহরণ দিই আপনাকে। পৃথিবীর যে সমস্ত দেশে বড় বড় বিপ্লব হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, এর আগে নেদারল্যান্ডসে হয়েছে, এরপরে ফ্রান্সে হয়েছে, রাশিয়ায় হয়েছে, চীনে হয়েছে, আর ছোটগুলো বাদ দিচ্ছি আমি। এইগুলিতে হচ্ছে কি, যেমন রাশিয়ার উদাহরণটাই দেন, যেটাকে আমরা বলেছি সমাজতান্ত্রিক বিপ্লব, তার আগে এটা গণতান্ত্রিক বিপ্লব সেখানে হয়েছিল। যারকে যখন ক্ষমতাচ্যুত করা হয় 1917 সনের ফেব্রুয়ারি মাসে, তখন একটা অস্থায়ী সরকার হয়েছিল ক্যারেনস্কি নামক এক ভদ্রলোকের নেতৃত্বে। 8 মাসের মধ্যে অক্টোবর মাসে, রাশিয়ার অক্টোবর মানে আমাদের নভেম্বর মাসে আবার বিপ্লব হয়ে যারা ক্ষমতা গ্রহণ করে, তারা কিভাবে সংবিধান প্রণয়ন করেছিল? তখন রাশিয়া, এই যে আমরা সোভিয়েত ইউনিয়ন বলি, সোভিয়েত মানে হচ্ছে পরিষদ। কি সোভিয়েত ছিল? সোভিয়েত অফ ওয়ার্কার্স এন্ড সোলজার্স ডেপুটিস, শ্রমিক প্রতিনিধি এবং সৈনিকদের প্রতিনিধি। বর্তমান সরকারের প্রধান দুর্বলতা হচ্ছে সৈনিকদের সাথে তার কোঅর্ডিনেশনের অভাব। যদি তাদের নিজেদের, যেমন ইরানিরা যখন বিপ্লব করার পর গোটা সেনাবাহিনীকে কর্তৃত্বে নিয়েছে এবং তারা রেভলিউশনারি গার্ড করেছে, বর্তমান সরকার সেরকম করেনি। এখন তারা যে ক্ষমতা গ্রহণ করেছে এটা বাস্তব সত্য, আমি আগেই বলেছি শূন্যতা পূরণের সরকার এটা। কিন্তু তারপরেও রাষ্ট্র চলতে হলে কতগুলো আইনের মাধ্যমে চলতে হয়। পুরনো আইনগুলো কিন্তু চলছে সব জায়গাতে। 1972 কি হয়েছিল বাংলাদেশে? প্রেসিডেন্টের একটা অর্ডিন্যান্স দিয়ে বলা হয়েছিল লজ কন্টিনিউয়েন্স অর্ডিন্যান্স, অর্ডার, তাই না? আগের ল গুলো চালু থাকবে। এটা ব্রিটিশ আমলের ল গুলো এইভাবেই চালু আছে আমাদের এখানে। তো এই সরকার তো কোনো লকে বাতিল করে নাই, সংবিধানকেও বাতিল করে নাই। শুধুমাত্র সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন 3টা নির্বাচনই ছিল ভুয়া নির্বাচন। সুতরাং সেই নির্বাচনগুলি ছিল অবৈধ। সেই ক্ষেত্রে আমার মনে দাবি করা উচিত, আমি দুটো কথা বলে শেষ করি। সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের যে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে সেটা ফিরিয়ে আনা, এবং যে সমস্ত অবৈধ এবং অসম চুক্তি হয়েছে, সেটা হতে পারে ভারতের সাথে, সেটা হতে পারে আমেরিকার সাথে, সেটা হতে পারে চীনের সাথে, সেই সবগুলো বাতিল করার এখতিয়ার বর্তমান সরকারের আছে। যুক্তি কি? হাসিনার আমলে 3টা সরকারি অবৈধ ছিল, এমনকি 2009 সনের নির্বাচন বৈধ কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে। 14, 18, 24 নির্বাচন তো স্পষ্টতই অবৈধ। কাজে অবৈধ সরকারের অধীনে যে সমস্ত আইন হয়ে গেছে সেগুলি বাতিল করতে পারবে না, মানে যে সমস্ত কাজ বাস্তবায়িত হয়ে গেছে এগুলি ফেথ অ্যাকমপ্লিশড অ্যাক্ট,
কিন্তু যেগুলো আছে সেই টাকা ফেরত আনা উচিত। যদি আপনি এটা না পারেন, জনগণের মধ্যে যদি সেই টাকা ফেরত দিতে না পারেন, অন্তত দেশের শীর্ষ যে সমস্ত ব্যবসায়ী কোম্পানি ভুয়া কোম্পানি করে লোন নিয়ে দেশকে ধ্বংস করেছে, তাদের অন্যান্য ব্যবসার থেকে টাকাটা তুলে এই ব্যাংকে যেগুলি ক্ষতিগ্রস্ত তাদের ফেরত দিতে হবে। যদি অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকার কি করছে আমরা জানি না প্রকৃত প্রস্তাবে, এটা হচ্ছে এর প্রধান দুর্বলতা। আপনি সংবিধান নিয়ে বলছেন তার কর্তৃত্ব আছে কিনা, সংবিধান না যতদিন না থাকে ততদিন অর্ডিন্যান্স বলে দেশ চালানো যায়। এবং তারপরে সংবিধান যদি পূর্ণাঙ্গ সংবিধান করতে চায়, এই সরকার সংবিধান ঘোষণা করতে পারে। যেন আইয়ুব খানের সরকার কিভাবে সংবিধান ঘোষণা করেছিল 1962 সনে, তারা 56 সনের সংবিধানকে বাতিল করেছিল। তখন বিশ্বের বড় বড় হান্স ক্যালসেন প্রভৃতি বড় বড় পণ্ডিতদের ধরে এনে বলেছিলেন, যদি আইয়ুব খানের বিরুদ্ধে কেউ বিদ্রোহ না করে তাহলে তার এটা বৈধ। আমি যে বর্তমান সরকার যদি নতুন কোন সংবিধান প্রবর্তন করে, যে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ না করে, তাহলে এটা বৈধ হয়ে যাবে। মানে বৈধতার দুটো পথ আছে, একটা হচ্ছে হ্যাঁ বাচক, একটা হলো না বাচক। কেউ যদি না বলে, অর্থাৎ ডবল না হলে হ্যাঁ হয়ে যায়, এই আর কি। আপনি এটা আইন করলেন, কেউ এটাকে না বললো না, এটা আইন হয়ে যাবে। স্যার, আমাদের আসলে নির্ধারিত সময় শেষ, কিন্তু যেহেতু দর্শকদের মধ্যে অনেকেই আপনাকে আরেকটু বেশি শুনতে চান, আমরা স্যার আপনার আর 1-2 মিনিট একটু নিব স্যার। সেটি হচ্ছে যে এই সরকার তো একটি শূন্যতার মধ্যে ক্ষমতা এসছে এবং তাদের নানা ধরনের জঞ্জাল, প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে, সেগুলির পৃষ্ঠতত্ত্ব, এই সবগুলি সংবিধানের মধ্যে আইসা পড়লো কেন? মানে কি অ্যাজ ইফ আমরা যদি একটা অন্যরকম সংবিধান হতো, শেখ হাসিনা কম ফেসিস্ট হতেন, বা আমাদের যদি আমেরিকার সংবিধানের মতো একটা সংবিধান থাকতো, সেইটিকে শেখ হাসিনা কে একনায়কতন্ত্র হওয়ার পথে বাধা থাকতো। সংবিধানটার উপরে আইসা পড়লো কেন এই, মানে এই লাইনটা? আচ্ছা, সংবিধানটার উপরে এসে পড়লো যে কারণ সংবিধান হচ্ছে বহিঃপ্রকাশ। মানুষ যখন জ্বর দেখে তখন মানুষ কি করে, জ্বর পট্টি দেয়। এটা হলো বাইরের থেকে, এটা হলো কিন্তু বলে কি, এটা হলো হাতুড়ি চিকিৎসার মতো, অর্থাৎ এটা হলো লক্ষণের চিকিৎসা। তবু আমি যেটা অমূলক নয়, আসল কথা বলি। অনেকে বলে চাচ্ছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। মানে প্রত্যেকে তো একটা মত আছে, বুঝতে পারছেন না? বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তি আছে প্রত্যেকের একটা রাজনৈতিক মত আছে, সকলেই মাস্টার। এত কথার মধ্যে আমি একটা কথা বেছে নিচ্ছি, কিন্তু তাতে একটা অচলাবস্থা তৈরি হবে। যদি ইতিহাস থেকে আমরা একটু শিক্ষা গ্রহণ করি, ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এত ক্ষমতা দেওয়া হলো কেন? দেওয়া হলো যে তখন এই প্রশ্ন উঠেছিল, প্রেসিডেন্টের ক্ষমতাকে খর্ব করার উপায় কি? প্রেসিডেন্ট যেন স্বৈরাচারী হয়ে না ওঠেন। যেমন যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি, কিন্তু তবু আমরা জানি ভিয়েতনামে 20 বছর যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছেন, 1954 থেকে 1975 পর্যন্ত। কিভাবে চালিয়েছেন? এটা একটা ল এন্ড অর্ডার অপারেশন, যুদ্ধ কিন্তু করে নাই। অর্থাৎ সারা দুনিয়া জানে ভিয়েতনাম ওয়ার, আমেরিকার যে কোনো আপনি পত্রিকা দেখেন ভিয়েতনাম ওয়ার, কিন্তু আমেরিকান সরকার কিন্তু এটাকে ওয়ার বলে স্বীকার করেনি। এমনকি 1966 সনে জাতিসংঘের যে ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, সেটাতে আছে 20 নম্বরে যে কেউ আগ্রাসী যুদ্ধ পরিচালনা করতে পারবে না। আমেরিকা বলে না, আমরা এটা পরিচালনা করবো, এই জন্য তারা বহুদিন এটা রেটিফাই করে নাই। 1990-91 পর্যন্ত তারা এটাকে নন রেটিফাই করে রেখেছিল। তারপরে তারা 7-8টা রিজার্ভ ক্লজ দিয়ে ওটা রেটিফাই করেছে। মানে তারা যুদ্ধ ঘোষণার অধিকারটা রাখতে চায়।